আজ পণ্ডিত রবিশঙ্করের জন্মদিন। ভারতীয় সঙ্গীতকে বিশ্বের দরবারে নিয়ে গিয়ে আপামরের কাছে তুলে ধরেছিলেন তিনি। জীবনের শুরুতে মাইহারে গুরু বাবা আলাউদ্দিনের কাছে তালিম নেন তিনি। সঙ্গী ছিলেন আরেক দিকপাল, আলী আকবর খাঁ। পরবর্তীতে সেই শিক্ষাই বিশ্বের দরবারে বারে বারে ছড়িয়ে দেন তিনি। উডস্টকের মতন সঙ্গীতের মহা সমারোহে তার বাজনা মোহিত করে বিশ্ববাসীকে। বিটলস তথা জর্জ হ্যারিসনের মতন সঙ্গীতকারদেরও বারে বারে অনুপ্রাণিত করেছেন শ্রী রবিশঙ্কর। রবিশঙ্করের বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, অজস্র বই লিখেছেন শ্রী শঙ্করলাল ভট্টাচার্য। এবারে আমরা তার থেকেই শুনে নেব রবিশঙ্করের দীর্ঘ জীবনের নানান অজানা গল্প। রবিশঙ্করকে আমি রঘুদা রাখতাম। কি বলবো, এরকম একটা অপূর্ব ভারসাম্য যুক্ত চমৎকার ব্যবহার, চিন্তা, ভাবনা এবং সবচেয়ে উল্লেখযোগ্য যেটা, পূর্ব ও পশ্চিমের নানান রকম গুণের সমাহারে এক অতি অসাধারণ মানুষ, যাকে দিনের পর দিন সকাল বিকেল দুপুর একসঙ্গে তো ছিলাম ওর সঙ্গে, কখনো দিল্লিতে, কখনো লন্ডনে, কখনো দার্জিলিংয়ে ইত্যাদি বহু জায়গাতে, মাদ্রাসে, বম্বেতে। তাতে একটা জিনিস দেখেছিলাম যে মানুষটাকে আমরা যেরকম সামনে দেখি, মানে যখন উনি স্টেজে আসেন, যখন প্রোগ্রামে আসেন, যখন মানুষের সঙ্গে মেলামেশা করেন, সেই মানুষটা কিন্তু বানানো মানুষ নয়। ওনার বাড়ির একেবারে নিভৃত পরিবেশের চেহারাটা কিন্তু এরকম একটা সম্পূর্ণ চেহারা। অর্থাৎ পশ্চিমের অনেক অপূর্ব গুণ উনি রপ্ত করেছিলেন। দাদার সঙ্গে অল্প বয়সে, 8 বছর বয়সে ইউরোপ ট্যুরে গিয়েছিলেন, তারপর আমেরিকা গিয়েছিলেন, বিভিন্ন দেশে গিয়েছিলেন, এবং সেই সময় ওখানকার সেরা সেরা গুণ, যেগুলো আমরা পাশ্চাত্যের মানুষের সেরা গুণ বলে শনাক্ত করি, সেগুলো উনি রপ্ত করেছিলেন। উনি ফ্রেঞ্চ স্কুলে পড়েছিলেন প্যারিসে ওই 8 বছর বয়সে, এবং খুব ভালো ফ্রেঞ্চ জানতেন, ইংরেজি খুব ভালো জানতেন, ভালো বাংলা তো আপনারা পড়েইছেন, যে বইটা ওনার সঙ্গে কাজ করলাম, কি সুন্দর একটা ভেতরের ভাষা। মানে আজও রাগ অনুরাগ লোকে পড়ে আমাকে বলে এত সুন্দর ভাষা। আমি বললাম এটা ওনার গুণ। আমি শুধু চমৎকৃত হয়ে শুনতাম আর লিখতাম, রেকর্ড করতাম, লিখতাম। কি বলবো, মনের কথা যে এত এত অনায়াসে, যেখানে তত্ত্বের কথা আছে, শাস্ত্রের কথা আছে, চিন্তার কথা আছে, ব্যবহারের কথা আছে, স্মৃতির কথা আছে, সেই সব কথা এত সুন্দর করে নিজের মনের মতন করে বলা। আমি শুনতাম, আমি তো মানে আই এম টোটালি প্রিভিলেজড। এটা ঈশ্বরের কাছে ধন্যবাদ যে এত অপূর্ব একটি মানুষের সঙ্গে দিনের পর দিন এভাবে বসে বসে তার কথা শুনে শুনে, আর তাকে প্রশ্ন করে করে, যখনই উনি আমাকে একটা কথা বলেছেন, বইটি যখন কাজ শুরু করি, প্রথমে আমরা গেলাম ম্যাড্রাসে। ম্যাড্রাসে 2 দিন 3 দিন কাজ হলো, তারপর ওখান থেকে আমরা বম্বেতে, এই দিল্লিতে আমরা একই বাড়িতে ছিলাম। আমাকে একটা আলাদা ঘর দেওয়া হয়েছিল সেখানে। সকালবেলা উঠে, কি বাবু ঘুম ভেঙেছে, 6টার সময় সে ডাকতেন। আমি তড়া করে উঠে পড়তাম, গিয়ে একসঙ্গে মুখ টুক ধুয়ে টুয়ে চা জল খাবার নিয়ে বসে গল্প করতে করতে প্ল্যান করতাম সেদিন কি আলোচনা করা যাবে ইত্যাদি ইত্যাদি। উনি আমাকে একটা অদ্ভুত কথা বলেছিলেন দিল্লিতে, দেখো আমি এখান থেকে যখন যাই, ওই যেটা করতাম, রাত্রিবেলা বসে বসে প্রসঙ্গে লিখতাম, কি জিজ্ঞেস করবো না করবো ইত্যাদি ইত্যাদি নানান রকম ওনার বাজনার রেফারেন্সে বা অন্য লোকে কথার রেফারেন্সে যেসব নোটগুলো লিখতাম। উনি একদিন আমাকে বললেন দিল্লিতে, শোনো বাবু, লেটস প্লে আ গেম। তুমি যদি ওইরকম কাগজ ধরে ধরে এটা জিজ্ঞেস করো, ওটা জিজ্ঞেস করো, সেটা জিজ্ঞেস করো, আমারও মনে হবে আমি যেন একটা স্কুলে পড়াচ্ছি সেভাবে কথা বলছি। না না,
তুমি মনের কথা মনের মতন করে বলবে, আর আমি আমার যা বলার সেটা মনের মতন করে বলবো। এইভাবে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন চলবে এবং সেটাই কিন্তু ধারাবাহিকভাবে বয়ে চলেছে রাগ অনুরাগ বইটিতে। অতদিন ধরে কাজ করেছি দেশে দেশে, জায়গায় জায়গায়, বিভিন্ন পরিবেশ। আমি কি কলকাতার লোক সেদিন। একজন কথা হচ্ছে, আমি জিজ্ঞেস করি যাচ্ছে মনের কথা মনের মতন করে, আর উনি বলে যাচ্ছেন। একটা জিনিস তখন রিয়ালাইজ করলাম যে মানুষটা সারা জীবন ধরে শুধু শিখেছেন। শুধু শেখাননি, উনি তো মস্ত বড় গুণী, কত ছাত্র তৈরি করেছেন, শিক্ষা তৈরি করেছেন, কত জিনিস মানুষকে শিখিয়েছেন কতভাবে। কিন্তু ওনার নিজের শেখার অঞ্চলটা বিরাট ছিল। সে ভাষা হোক, আ উম কোন দেশের চেহারা চরিত্র, ইতিহাস, ভূগোল, যাই হোক, খাওয়া-দাওয়ার রুচি ছিল অপূর্ব। সারা পৃথিবীর খাওয়া-দাওয়া উনি জানতেন। কোথাকার কোনটা ভালো, কিভাবে খাওয়া যায়। আমাকে নিয়ে একদিন আমরা লন্ডনে কাজ করছি। আমি যে বাড়িতে ছিলাম, উনি দুপুরবেলা একদিন এলেন। এসে গল্প করে বলছেন যে, "তুমি আমাকে আজকে খাবে বলেছিলে, কি খাবে বলো তো?" তা আমি তো রান্না-টান্না জানি না। আমি আমার বন্ধুর বাড়িতে ছিলাম। আমি কতগুলো কৌটো রাত্রি আ খাবার নিয়ে এসেছিলাম। সেগুলো জলে গরম করে নিয়ে খাওয়াতে হয়। বলল, "তুমি এইভাবে আমাকে ডিনার লাঞ্চ সার্ভ করবে ভেবেছিলে? চলো, চলো, চলো" বলে আমাকে নিয়ে প্যারিংটন একটা রেস্টুরেন্টে গেলেন, ইটালিয়ান রেস্টুরেন্ট। বসে খুব গল্প হলো এবং আমাকে বললেন, "তুমি চাও তো তোমার পেঁপে কড়া রং রাখতে পারো। লেটস টক অ্যাবাউট অল দিস।" সেগুলো আমি অন্য জায়গাতে লিখেছি। অন্য রবিশঙ্কর বলে বই যখন লিখেছিলাম, তাতে সেই তথ্যগুলো দিয়েছিলাম। কি সুন্দর আরকি। তখন খাবার আলোচনা করছেন। ইস টকিং অফ ফুড, যে কোন দেশের কোন খাবার ওনাকে খুব টেনেছে, কোন খাবার ওনার খেতে ভালো লাগে। উনি কিন্তু খুব বেশি রিচ খাবার সেই থেকে, অন্তত আমি যখন ওনাকে দেখছি আরকি, আমার সঙ্গে ওনার কাজ শুরু হয়েছিল ওনার তখন ৫৭ বছর বয়স। প্রচন্ড পরিশ্রম করতেন, তো শেখাতেন, শিখতেন। তারপরে আসরে বসে বাজাচ্ছেন ৩ ঘন্টা ৪ ঘন্টা। অ্যাকচুয়ালি এগুলো তো পরিশ্রমের ব্যাপার। আর রেয়াজও করতেন। তো উনাকে খাবারের উপরে একটা ডিসিপ্লিন আনতে হয়েছিল। তো সেটা উনি আলোচনা করছিলেন আমার সঙ্গে যে ইটালিয়ান কোন ফুড উনার ভালো লাগে, ফ্রেঞ্চ কোন ফুড উনার ভালো লাগে, ইংলিশ ব্রেকফাস্ট কিরকম লাগে, ইত্যাদি, ইত্যাদি। মানে কত যে আ কৌতূহল মানুষটার। যেকোনো বিষয়ে, সিনেমার ব্যাপারে। মানে পরে তো উনাকে নিয়ে যে সিনেমার কথাগুলো হয়েছিল সেই সময় রাগুনি গানের লেখার সময়, ওগুলো আমি বলেছি আমি আলাদা করে সিনেমার আলাদা করে আলোচনা বইতে রাখবো। বলে, "হ্যাঁ, তাই করো।" আ রাগ অনুরাগের শুধু গান বাজনা, জীবন, মানুষ ইত্যাদি, বন্ধু-বান্ধব, শাস্ত্র ইত্যাদি থাক। আর সিনেমার কথা। কত কি সিনেমা ভালোবাসতেন, সিনেমা দেখতেন। উনার সঙ্গে কত সিনেমা একসঙ্গে লন্ডনে দেখেছি। পরে আমি যখন বইটই হয়ে গেছে তখন। আমি লন্ডনে যখন আ উম আমি যখন প্যারিসে পড়তে গেলাম, তখন আমার গিন্নিও আমার সঙ্গে ছিল ইন্দ্রাণী। তো আমরা ওই সময় ডিসেম্বরের একটা ছুটিতে আমরা এতে গেলাম, লন্ডনে গেলাম। বিশেষ করে এই কারণে যে সেই সময় লন্ডনে উনি থাকবেন। উনি তখন লন্ডনে হোটেলে ছিলেন। তো আমার মনে আছে আমরা গেলাম ওনার সঙ্গে দেখা করতে। উনি বললেন, "খুব ভালো করেছো, লেটস হ্যাভ ডিনার।" বলে আ খুব সুন্দর খাওয়া-দাওয়ার ব্যবস্থা করলেন। করে বললেন, "চলো আজকে একটা ভালো ছবি দেখি।" কোন ছবিটা দেখেছিলেন জানো তো? 'Kramer ভার্সাস Kramer', বিখ্যাত ছবি। অপূর্ব ছবি। হ্যাঁ? তোমরা জানো ওটা নামকরা ছবি। তো সেই ছবিটা আমরা দেখতে গেলাম ওরিয়ন হল কাছে লন্ডনে। তারপর ওখানে বেরিয়ে আমরা গল্প করছি রাস্তায় দাঁড়িয়ে। কত লোক জড়ো হয়ে দূর থেকে দেখছে। সবাই তো চেনে হচ্ছে, অনেকেই চেনে। তারা দূর থেকে দেখছে। আর আমরা গল্প করছি। উনি সমানে গল্প করে যাচ্ছেন। যেন ঠিক আছে ওরা দেখছে, দেখছে ঠিক আছে। ওদের ব্যতিব্যস্ত করে লাভ নেই। আর উম আ তারপর আমরা চলে গেলাম। উনার কাছে যেটা আমি আ সবচেয়ে আ আ সুন্দর মুহূর্ত দেখেছি তা হলো যখন উনি উনার নিজের জীবনের সুখ-দুঃখের কথা বলতেন। কি অপূর্ব! কি অপূর্ব! রাগুনোরা যারা পড়েছে তাদের আমি বলব, উনার ওই কি বলে দাদার সঙ্গে আ ইউরোপ ঘুরে-টুরে এসে ১৯৩৫ সালে উনি ঠিক করলেন যে বাবার কাছে মাইহারে বেশ শিখবেন। তো কি সুন্দর বর্ণনা করেছেন যে মাইহারের একটা ঘর ছিল। আ মানে আলাউদ্দিন খান সাহেবের তো একটা ছিলই বাড়ি মাইহারে। আর তার পাশে একটা বাড়ি ছিল। সেখানে একটা ঘর ওকে দেয়া হয়েছিল। সেখানে একটা খাট ছিল। ওই উম আ উম ইয়ে কি বলে দড়ির আ দড়ি বাঁধা
চৌকি, আর তাতে শুতেন, আর পাতলা একটা তোষক ছিল, গায়ের একটা চাদর ছিল, একটা হালকা বালিশ ছিল, আর একটা মশারি ছিল। ভীষণ মশা-টশা ছিল। কষ্ট হতো না আর কি। বললেন যে আমাকে বলছেন ঠিক রাগ অনুরাগে রয়েছে এসব কথা। যখন ওখান থেকে কোথায় একটা জীবন কাটিয়েছি, মানে আ রাজা-রাজড়ার জীবন। বড়, বড় হোটেলে থাকছি, বড়, বড় জায়গায় যাচ্ছি, খাওয়া-দাওয়া হচ্ছে, সেই হচ্ছে। দাদার তখন সেরা সময় যাচ্ছি ইউরোপে। আমি উনার সঙ্গে ঘুরছি। মানে আমাকে যত্ন করে সব নানান রকম জিনিস দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে। তার মধ্যে উনি প্যারিসে কিছুদিন স্কুলে পড়লেনও। সেই ছেলে এসে এখানে সেই গরমের মধ্যে মশার কামড় খেয়ে, খেয়ে রাত কাটাচ্ছেন। কিন্তু অভ্যেস হয়ে গেল। মানে উনি বললেন যে, "I taught myself" আমি নিজেকে শেখালাম যে এই জীবনটাকে তোমার মেনে নিতে হবে। কারণ তুমি আরো বড় জিনিসের মধ্যে নিজেকে নিক্ষেপ করছো। কি? না উনি বাবার কাছে শিখছেন। কি অপূর্ব, কি সুন্দর। আর সেই সময় ওই আ দেখা উনার অন্নপূর্ণাকে দেখা, আলিয়াপুর খান সাহেবকে দেখা, তার যে বর্ণনা কি সুন্দর। মানুষটা চোখ ছিল। অত সুন্দর, সুন্দর চোখ। সে কোনো সন্দেহ নেই। অপূর্ব চোখ। আমি অনেক সময় উনার চোখের দিকে তাকিয়ে থাকতাম। "এই কি দেখতেছেন?" না কিছু না। চোখ দুটো বড়, বড় চোখ, কি অপূর্ব রহস্যময় এবং সুন্দর চোখ এবং আ দেখার চোখ। আর উনি আ কি বলে আ যেটা আমাকে অবাক করত, ওই চোখের যে ব্যবহার উনি সারা জীবন করে গেছেন। কখনো সিনেমা দেখছেন, কখনো নাচ দেখছেন, কখনো আম দেখছেন উম একটা শহরে। একটা দৃশ্য আমার মনে আছে। সেই ছবিটাও আছে আমার কাছে। আ সেই ছবিটা আছে। আমরা যাচ্ছিলাম। আর আমাদের সঙ্গে নিশিত গাঙ্গুলি, যিনি পরে ওর ম্যানেজার হয়েছিলেন। আমারই বন্ধু ছিলেন। তো পরে ওর ম্যানেজার হয়েছিলেন। উনি গাড়ি করে আমাদের নিয়ে যাচ্ছিলেন। তো হঠাৎ উনি এক সময় বললেন, হঠাৎ করে বললেন যে আ উম আ "নিশিত, এটা গাড়িটা দাঁড়াও, শঙ্করের সঙ্গে একটা ছবি তুলি।" তো বলে নামলাম আমরা ব্যাকের সিট বেঞ্চ। কি সুন্দর! তো ওখানে দাঁড়িয়েছি। আমি পাশে দাঁড়িয়েছি ওনার। নিশিতদা ছবি তুলছে। তখন উনি ওই শহরের দিকে তাকিয়ে বলছেন, "দেখো, একটা জিনিস আমার এদের খুব ভালো লাগে। এই পাশ্চাত্যের ধরো প্যারিস বলো, লন্ডন বলো, সেটা হচ্ছে এরা শহরটা সুন্দর করছে দিনের পর দিন, সাজাচ্ছে সবই। কিন্তু আগের জিনিসও ধরে রাখছে। এখন বম্বে গেলে, কলকাতা গেলে, দিল্লি গেলে সব ভেঙে চুরে নতুন, নতুন সব আ মা মা আ ১০ তলা ১২ তলা বাড়ি তৈরি করছে ঠিকই। কিন্তু সামঞ্জস্য নেই আগের চেহারার সঙ্গে। আগের চেহারাটা যেন ক্রমশ এই নতুন চেহারার পেছনে হারিয়ে যাচ্ছে। আর আমাকে দেখাচ্ছেন, জানো তো আমি যখন এই কেন তোমাকে এই কথাটা বললাম? উনি ওই দূরে দেখাচ্ছেন আমাকে, দেখাচ্ছে বিচ থেকে দূরে কতগুলো বাড়ি। বললাম, "আমি ছেলেবেলায় যখন দাদার সঙ্গে এখানে এসেছিলাম, তখন যে লন্ডন দেখেছি, এখনো যেন সেই লন্ডনই রয়েছে।" ওরা নিয়ম করে অনেক পাড়াতে নতুন কোনো বাড়ি করতে গেলে তার যে কি চেহারা হবে, তার কি আ উম আ এলাকাটা কিভাবে ধরে রাখা হবে, আ কত বড় হতে পারে, কত চড়া হতে পারে, কত উঁচু হতে পারে। প্যারিসে তো একটা নিয়মই ছিল ৬ তলার উপর কোনো বাড়ি হবে না। সেটা ধরে রেখেছিল ওরা বহুকাল ধরে। যার জন্য আ প্যারিস ইস নট আ টল সিটি। মানে ওদের উঁচু, উঁচু বাড়ি হচ্ছে গিয়ে আ ও বাড়ি মানে ইয়ে হচ্ছে গিয়ে আইফেল টাওয়ার হচ্ছে গিয়ে ওদের সবচেয়ে বড় ইয়েটা। আর এছাড়া ওদের ২-৩ টে বাড়ি আছে। এছাড়া ওরা ৬ তলার মধ্যে রাখতে চেয়েছে যাতে যাতে শহরের আর্কিটেকচার, স্থাপত্য তার সামঞ্জস্য থাকে সৌন্দর্যটা বজায় থাকে। এইসব বলছেন গল্প করতে। আর আমি শুনছিলাম, দেখছিলাম। তো উনারও এটা। এটা বলার কারণটা হচ্ছে উনি জিনিস বলেছিলেন যে আমাদের গান বাজনার ক্ষেত্রেও এই একই কথা বলত। যে আমাদের গান বাজনা যা ছিল এতকাল ধরে আমাদের ধ্রুপদ, ধামার, খেয়াল, সঙ্গী, ভজন এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। শুধু বম্বের এই ঢ্যাং, 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 ঢ্যাং এদিকে আবার সুর অমুক তমুক নিয়ে এসে বাজিয়ে সুরে নতুন, নতুন কারবার যেগুলো হচ্ছে এখন সিনেমাতে এখানে ওখানে সেগুলো দিয়ে এটাকে আ মানে বিরক্ত করলে হবে না। মানুষের মধ্যে এই ধারাবাহিকতা, এই অপূর্ব শাস্ত্র যেটা বয়ে এসেছে হাজার, হাজার বছর ধরে তাকে ধরে রাখতে হবে। যেমন এরা এদের স্থাপত্যকে ধরে রেখেছে, এদের ক্লাসিক্যাল মিউজিককে এরা ধরে রেখেছে। আমাদেরও করতে হবে। আমরা এত লাফালাফি করি গান বাজনা নিয়ে কিন্তু দেখো আমি যে কারণে বলি যে আমাদের জীবনের, ভারতের জীবনের একটা সেরা সম্পদ হচ্ছে আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত, আমাদের দর্শন, আমাদের উচ্চাঙ্গ সঙ্গীত, আমাদের মানে ধর্মীয় ভাবধারা।
আমাদের চেহারা চরিত্র যা আছে সব তার মধ্যেই ধরা আছে। সেটাকে আবিষ্কার করতে হবে নতুন করে এবং সেইভাবে মানুষের কাছে তুলে ধরতে হবে। তো এইসব জিনিস যখন উনি বলতেন, I used to feel, কি বলবো, যে এই এত দেশ ঘুরেছেন, এত সাহেবের সঙ্গে মেম সাহেবের সঙ্গে এদের ওদের সঙ্গে কাজ করেছেন, এ করেছেন, কত কিছু জেনেছেন বুঝেছেন। তো মানুষটা কিন্তু ভেতরে ভেতরে সেই কাশির ছেলেটি থেকে গেছে। কাশির ছেলে মানে ওই ওনার যখন অল্প বয়স আর কি, আহ, দাদা চলে গেছেন এতে ট্যুর নিয়ে, সেবারে উনি যাননি। উনি তখনও কাশিতে ওর মার সঙ্গে আছেন। আহ, আহ, আর মেজদা শেজদা আছেন, কিন্তু দাদা উদয় শঙ্কর তখন ট্যুর করতে চলে গেছেন দল নিয়ে ইয়েতে। কিন্তু মা অপেক্ষায় থাকতেন কখন দাদার ইয়ে আসবে, চিঠি আসবে। আর একটা জিনিস ছিল, ওরা যেখানে ওর বাবা যেখানে ছিলেন, দেওয়ান ছিলেন রাজার একটা কাশি না, ওটা উত্তরপ্রদেশের একটা জায়গাতে। তো সেখানে উম, আহ, এখানে উনি রিটায়ার করেছিলেন, তো মারা যান। সে রিটায়ারমেন্টে গিয়েছিল 200 টাকা। তো কাশিতে ততদিন ওর বাবা চলে গেছেন, ওই 200 টাকা আসতো। কিন্তু সেই 200 টাকা পেতে গেলে যা খরচ হতো, আলটিমেটলি সেটা ভেঙে চুরে সেটা 7 টাকায় দাঁড়াতো। একে দিতে হতো, ওকে দিতে হতো, তাকে দিতে হতো, এমনকি পোস্টম্যানও তার থেকে 10 টাকা নিয়ে নিত। আর মা খুব কষ্ট করে সংসারটা চালাতেন। উনি বলছেন যে আমি মাকে দেখতাম কাছ থেকে, মার এই কষ্ট। উনি অথচ মার মনটা খুব বড়। সে বাড়িতে যখন বন্ধু বান্ধবরা এসে ওই পাড়ার আর কি কাটিয়ে সবাইকে খাওয়াচ্ছেন, নানান রকম খাইয়ে টাইয়ে দিয়ে নিজে আর কিছু নেই বাকি, নিয়ে ঢকঢক করে 2 গ্লাস জল খেতে গেলেন। আর এই মা মাঝে মাঝে ওকে নিয়ে কাশির গয়না পাড়ায় যেতেন, নিজের ওই কখনো একটা 2 বন্ধক দিচ্ছেন, উনি জানেন এটা কখনো ফেরত আসবে না, বাচ্চা বয়সেই শিখেছেন। কাউকে বলতেন না, শুধু রৌ জানতো, রৌ মানে রবি শঙ্কর জানতো, ওকে নিয়ে যেতেন। আর 2 বন্ধক দিচ্ছেন, কখনো একটা নাকের নখ বন্ধক দিচ্ছেন, সেই টাকা নিয়ে সে বাড়িতে রান্না হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, অপেক্ষায় আছেন কখন আবার সে টাকা আসবে, কখন উদয় আবার কিছু টাকা পাঠাবে। এই কষ্টের জীবনটা উনি এত সুন্দর আমাকে আহ, বর্ণনা করতেন, চোখে জলও ছলছল করতে দেখতে পেতাম। যে ওই বয়সে আমার একটা আহ, আহ, মানে কি আনন্দ ছিল কি না, ওই মিছিল করে গাইতে গাইতে সব শোভা যেত, শোভাযাত্রা হতো, সেগুলো দেখতাম, ভালো লাগতো। মাঝে মাঝে ওখানে নাটক হতো সন্ধ্যেবেলায়, সে নাটক দেখতে যেতাম দাদা বা বন্ধু বান্ধবদের সঙ্গে। আর সবচেয়ে বড় আনন্দ ছিল একটা, যে কাশির ঘাটে গিয়ে বসে নদীর জল দেখা। এই এখন যেমন তোমার সঙ্গে এটা বলছি, যখন আমরা অ্যাকচুয়ালি ওই ব্যাটিস্ট ব্রিজের উপর দাঁড়িয়ে, এই যে এখন তোমার সামনে দাঁড়িয়ে এই যে জল দেখছি, এই জল দেখে আমার মনে পড়ে গেল কাশি ঘাটে আমি যখন বসে বসে একলা মন খারাপ হয়েছে, যে দাদার কথা ভাবছি, বাবার কথা ভাবছি, মার কথা ভাবছি, আর জল দেখছি। মানে কি বলবো, এই সবগুলোই ওনার গানের বস্তু, ওনার বাজনার বস্তু। উনি যা বাজিয়েছেন, যা শুনিয়েছেন, এইগুলো শুধু শাস্ত্র থেকে উৎপন্ন হয়নি, এগুলো এসেছে এই সমস্ত স্মৃতি, এই সমস্ত ভালোবাসা, এই সমস্ত প্রেম অনুরাগ, যার জন্য বইটার নামই রাখা রাখা হলো রাগ অনুরাগ। রাগের কথাও আছে, অনুরাগের কথাও আছে। ইনফ্যাক্ট রাগ অনুরাগ যারা পড়েছেন তারা জানেন, তার ভূমিকা তিনি বলছেন যে লন্ডনে আমার সঙ্গে যে রাস্তা দিয়ে যেতে যেত শঙ্কর, যেতে যেতে তাই এক কথা বলতো, আপনার প্রেমের কথা শুনবো, ভালোবাসার কথা শুনবো। আমি ওকে অনেক শেখাবার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই শুনবে না। বিশেষ করে একদিন ওই রাস্তায় যেতে যেতে আমি বললাম, ঠিক আছে আজকে চলো তোমার সঙ্গে বসি। বসে বাড়িতে হোটেলে গিয়ে বসে, হোটেল মানে যে হোটেল অ্যাপার্টমেন্ট শুধু থাকেন, চেলসি চয়েস, খুব সুন্দর, চেলসি পাড়াতে খুব ভালো। তো সেখানে খাবার টাবার নিয়ে বসে বললেন যে আজকে তাহলে ওই কথা হোক। বলে তারপরে উনি আমাকে নিয়ে বসলেন আর বলতে শুরু করলেন। আমার এত ভালো লাগছে। আর একটা দৃশ্য বলতে চাই, সেটা হলো আহ আহ, কলকাতা থেকে ফোন গেল, হৃদয় শঙ্কর প্রয়াত হয়েছেন। আমাকে বললেন রবি শঙ্করের সাথে কথা বলে একটা লেখা পাঠাও। আমি রবিদাকে বললাম। উনি বললেন দাদা চলে গেছে বলে চোখে জল এসছে, উনি চোখটা মুছলেন এবং ছল ছল করে বাইরে তাকিয়ে আছেন। তারপরে বললেন তুমি এসব ঘুরে দেখিয়ে আমার মাথা মুখে রাখি, স্মৃতিগুলো আনতে হবে তো, বিকেলে এসো। আমি বিকেলে যখন গেলাম,
উনি দেখি তার মধ্যে লিখে ফেলেছেন, ওটা ওনার নিজের হাতের লেখা করে আমাকে দিলেন। আমার দাদা বলে পরের দিন আনন্দবাজারে বেরিয়েছিল লিড স্টোরি হয়ে রবিশঙ্কর। ওটা কিন্তু আমাকে বলেননি, ওটা উনি লিখে ফেলেছিলেন, আমি শুধু দেখে দিলাম যে ঠিকঠাক আছে কিনা। করে আমি ওটা নিয়ে গিয়ে আবার অফিসে গিয়ে ওটা টেলেক্স করে ইয়েতে টেলেক্স করে পাঠালাম কলকাতার অফিসে। পরের দিন বেরিয়েছে, আমি পত্রিকা ওনার কাছে নিয়ে গেছি। উনি বললেন, এত লোক হয়েছিল বাবার ইয়েতে, দাদার এই সেই যাত্রায়, দেখো কাতারে কাতারে, মানে বর্ণনা করেছে তো, হাজার হাজার লোক রাস্তায় নেমেছে ওনার দেহের সঙ্গে। উনি বললেন, মরতে হলে বোধ হয় কলকাতাতে মরাই ভালো। কি বলো? আমি বলছি, এটা কি বলছেন আপনি? বলছি, না না, সত্যি, মানুষ এত ভালো করে ভালোবাসে আমাদের, এত সুন্দর বিদায় দেয়, এখানেই তো থাকা উচিত। দুঃখের বিষয় সেটা ওনার হয়নি, আমেরিকায় মারা গিয়েছিলেন এবং ওনার দেহ আনা যায়নি দেশে। তো এই যখন বলছেন ওই জানলার বাইরে মেঘলা আকাশ দেখছেন, সেপ্টেম্বর মাস তো, মেঘলা আকাশ লন্ডনে দেখছেন, আর আমাকে বলছেন যে মরতে হলে কলকাতায় মরা ভালো। কি বলো শঙ্কর? ঠিক আছে। হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে যে মানে ওনার দাদা উদয় শঙ্করের সঙ্গে ওনার কর্মজীবনটা ঠিক কেমন ছিল, মানে ব্যক্তিগত জীবনের বাইরে? খুব ভালো। দাদার সঙ্গে তো ঘুরেছেন অল্প বয়সে, দাদার সঙ্গে ঘুরেছেন, দাদাই ওকে নিয়ে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো। সেকেন্ড বার যখন ওরা যাচ্ছে, আলিয়াগঞ্জ যেতে চাইলো না, কারণ কি বলে, বাবা যাচ্ছেন তো আলিয়াগঞ্জ, আলাউদ্দিন খান সাহেব যাচ্ছেন। আলাউদ্দিন খান সাহেব খুব ভয় পেতেন তখন। আলিয়াগঞ্জ খান সাহেব খুব বকাবকি করতেন, তো বলে, না আমার মন খারাপ হচ্ছে, মায়ের জন্য আমি থাকি, আমি যাব না। তো ওরা তখন বম্বে থেকে রওনা হয়েছে। তো সেই সময় ইসরায়েলে, তখন প্যালেস্টাইন বলতো, ইসরায়েল নাম হয়নি তখন, প্যালেস্টাইন বলতো, সেখানে ওই তেল আভিভে, যেটা এখন ইসরায়েলের রাজধানী, সে ওরকম ইয়েতে ওরা নোঙর করেছে, ওই সমুদ্রে নোঙর করেছে। তো তো তার কদিন আগে থেকে উনি বলছেন যে আমার তামাকু শেষ হয়ে গেছে, তামাকু খেতে পারছে। উনি আলাউদ্দিন খান সাহেব উনি ইয়ে করতেন, চুরুট খেতেন, ছোট ছোট চুরুট, আর সিগারেট খেতেন। তো তো তখন দেখলো যে ওরা দেখলো উনি আর ওনার এক আত্মীয় ছিলেন, মামাতো ভাই, ওই দলে ছিলেন আর কি, জয়শঙ্করের দলে। তো বললেন যে ওখানে নোঙর করেছে, ওরা গেলেন। তো উনি বললেন যে আমার যা জমানো টাকা ছিল তার থেকে খুব দামি এক কৌটো তামাক আর চুরুট কিনে নিয়ে এলাম, যে বাবার অসুবিধা হচ্ছে, নেশা করতে পারছেন না, তো ওনাকে দেবো বলে ওনার পায়ের কাছে রেখেছে। বলে, কি রাখছো, কি রাখছো? বলে, এটা আপনার জন্য আনলাম। বলে, আমার কাছে শেখবা, ঘুষ দিয়ে শেখবা, আমি কারো পান খাই না, আমি কারো তামাকু খাই না, আমি কারো থেকে কিছু নেই না, আমি নিজের উপরে, তুমি ভাবতে আসছো এই করে আমার কাছে শেখবা না, না। খুব বতল করে বলে, পালাতে পারলে বা। বলে, ওই একটা অদ্ভুত চেহারা দেখলাম ওনার। হ্যাঁ, উনি কারো থেকে কিছু নেবেন না, নিজের মতন থাকবেন, যেটুকু কষ্ট হয় নিজেই কষ্টটা সহ্য করে নেবেন, কিন্তু কোনো দান ধ্যানের মধ্যে নেই কারো। যাই হোক, দাদার সঙ্গে যখন গেছেন সেই সময় উনি সবসময় অবজার্ভ করতেন, বলেছেন আমাকে যে আমাকে নাচে ব্যবহার করা হতো, আমি নাচ করতাম, কিন্তু আমার মন পড়ে থাকতো ওরা যখন রেয়াজ করে চলে গেছে, আমি কখনই গিয়ে তবলায় ঠেকা বাজাচ্ছি, কখন একটা সেতারে টুংটাং করছি, আর মনে খুব রাগ হচ্ছে, আমায় কেন সেতার শেখানো হয় না, এত বড় একজন ওস্তাদ আমাদের সঙ্গে রয়েছেন, আমি তো শিখলেই পারি। তো মনের মধ্যে একটা ভীষণ অভিযোগ তৈরি হয়েছে, দাদা আমাকে এত ভালোবাসে কিন্তু আমাকে শেখাচ্ছে না কেন, এই সমস্ত নাচ নাচ, মেয়েদের সঙ্গে নাচানাচি, এইগুলো কি দরকার, আমি আমি ওস্তাদ হতে চাই। তারপরে সেটা হলো কি, 1935 সালে যখন ওরা গেলেন, খাঁ সাহেব গেলেন না, উনি মাইহারে চলে গেলেন। সেবারে উনি আর যেতে পারেন, উনি তো যে মিউজিক ডিরেক্টর ছিলেন, সেবারে ওনার জায়গায় তিমির বরণ গেলেন। তার আগেও তিমির বরণ গেছেন, উনি থাকতেন। তো সেবারে তিমির বরণ গেলে আর উনি গেলেন। তো সেই সময় উনি ঠিক করলেন যে দাদাকে বোঝালেন যে আমি শিক্ষার শিখবো বাবার কাছে, মানে আলাউদ্দিন খান সাহেবের কাছে। বলি, উনিও গেলেন না, উনি থেকে গেলেন এবং মাইহারে গেলেন, এবং
দাদাকে নিয়ে ওনার যে কি ভালোবাসা, মানে কি শ্রদ্ধা, মানে উনি বললেন আমি আমার আমার জন্য দাদা, আমি তো বাবাকে পাইনি, অল্প বয়সে বাবা চলে গেছেন ৮ বছর বয়সে। আর বাবা তো সেই সাহেবের মতন সেই মানে আসতেন, এ করতেন, আমাদের বসিয়ে রেখেছে, খাও টেবলে, টেবল ম্যানার্স শেখো। উনি তো আর সাহেব ছিলেন একেবারে, সাংঘাতিক। দেওয়ান ছিলেন তো আইবি আমলে। তো এভাবে ফর্ক ধরো, এভাবে স্পুন ধরো, এভাবে প্লেট সামলাও, এভাবে কাটো, এভাবে খাও, এভাবে করো, স্ট্রেট হয়ে বসো, চেয়ারে এরকম কাত হয়ে বসবে না, এইসব শেখাতেন। খুব ভয় পেতেন উনি। এত দামি দামি গন্ধ মাখতেন, বা সে সময় ইংল্যান্ডে গিয়েছিলেন, ইউরোপে গিয়েছিলেন, ও দামি দামি সব গন্ধ টন্ধ নিয়ে এসে সেগুলো মাখতেন। আর উনি বলতেন যে আমার বাবাকে মনে হতো আমি সাহেব যেন। ভয় পেতাম, আর খুব অদ্ভুত লাগতো যেন বিদেশ থেকে এসেছেন একজন সাহেব। চেহারাও খুব সুন্দর। কিন্তু ইয়েকে কি বলে, উদয় শঙ্করকে, দাদাকে উনি একেবারে প্রাণের মানুষ হিসেবে দেখতেন। কি সুন্দর চেহারা, অবাক হয়ে। আর অবাক হয়ে জন্য আরো এই কারণে যে যেখানে যেখানে উদয় শঙ্কর প্রোগ্রাম করতেন, সবাই ওকে ভগবান ভগবান বলতো। শিব কাম টু এরকম ভাবে বর্ণনা করতেন যেন শিব যেন শতান চলে এসেছেন এতে জমিতে। তো সেগুলো দেখে ওর খুব গর্ব হতো। কিন্তু তারপরেও ভেতরের বাসনাটা এত ভালো ছিল। মানে দাদাও কত অ্যাফেকশনেট ছিলেন টুয়ার্ডস হিম। উনি ওকে ফ্রেঞ্চ স্কুলে, ভালো স্কুলে ভর্তি, কলকাতায় খুব ভালো করে ফ্রেঞ্চ লেখাপড়া শিখে টিখে মানুষ হয়। কিন্তু ওর ভিতরে তখন সেটা ঢুকে গেছে। ১ বছর পড়েছিল ওখানে, ১ বছরের মতন। আর বিলিতি খাওয়া দাওয়ায় খুব অভ্যস্ত হয়ে গেছে। তারপরেও মনে হলো যাই, মায়ের ধারে গিয়ে বাবার কাছে শেখা শিখি। এবং সেটা দাদা বুঝতে পারলেন, কারণ দাদাও তো নিজে শিল্পী। উনি নিজে কত কষ্ট করে বিভিন্ন ধরনের নাচ শিখে শিখে নিজে একটা অদ্ভুত একটা শাস্ত্র তৈরি করেন। জয়শঙ্কর স্টাইল অফ ডান্স বলা যেতে পারে। কত রকম মিলিয়ে মিশিয়ে আহ, একটা অদ্ভুত চরিত্র তৈরি করলেন, নাচের চেহারা তৈরি করলেন, নাচের নানান অঙ্গ, নাচের সে মিলিয়ে মিলিয়ে মিশিয়ে মিশিয়ে একটা অদ্ভুত স্টাইলে তার সঙ্গে স্ক্রিপ্টিং করে, হ্যাঁ, তার মধ্যে সাহিত্য নিয়ে এসে তার মধ্যে গানের প্রবেশ রেখে সুন্দরভাবে সারাক্ষণ নানান ধরনের গান। যাই হোক, দাদার উপর একটা অদ্ভুত শ্রদ্ধা ছিল। আহ আহ যার জন্য উনি আমার দাদা লেখাটা শুরুই করলেন দাদার কথা কি বলবো, দাদার কথা কি বলবো। উনি তো আমার সবই, মানে উনি বলতেই চাইছেন যে উনি আমার পিতার মতন, উনি আমার পিতাই বলতে পারে। আর দাদার কথা শুরু হলে শেষ হতো না। দাদার চেহারা, দাদার চরিত্র, দাদার ব্যক্তিত্ব। দাদা আবার সেই সময় ইংরেজ সাহিত্য এটা নৌকাটা অভ্যস্ত হয়ে গেছে, সাহেবদের প্রতি রাগ ছিল। হোটেল টোটেলে গেলে উনি ওই একবার উনি হোটেলে তখন বিলিতি হোটেলে এই গ্র্যান্ড ব্রিটিশনে যেতে গেলে সাহেবের পোশাক পরতে নাহলে আটকে দিত। উনি তখন মারধর করে তুলত। কি ইয়েতে ভারতবর্ষে আমি থাকি, ভারতবর্ষের লোক আমি, আমার ঠিক করতে হবে তোমাদের এখানে খাবার জন্য। হ্যাঁ, খুব এইগুলো ওনাকে খুব মুভ করতো। উনি ভীষণ একটা দাদান্ত প্রাণ ছিলেন। উদয় শঙ্কর মানে আহ মানে উদয় শঙ্করই যেন অলমোস্ট রবি শঙ্করই একটু একটু করে ধরে নিচ্ছিলেন একটা সময় পর্যন্ত। তারপর তো বাবা এলেন, আর ভাষা দিলেন। আর তারপরে একটা সময় আলিয়া প্রসাদ তার ভাই, তার সঙ্গে মিশলেন, তার সঙ্গে সারা জীবন জোরে বাজালেন। আর তারপর তো শ্রী অন্নপূর্ণা তো ছিলেন। কিন্তু দাদা একটা অন্য ফ্যাক্টর রয়েছে। মানে উদয় শঙ্কর, রবি শঙ্কর দুজনকে আলাদা করে দেখা খুব মুশকিল। দুজনেরই অদ্ভুত অবদান। আমার মনে আছে আমি যখন প্রথম হিন্দুস্তান স্ট্যান্ডার্ডের হয়ে উদয় শঙ্করের এই রবি শঙ্করের ইন্টারভিউ করতে যাই এখানে কলকাতাতে, তখন ৩ দিনের জন্য উনি এসেছিলেন কলকাতাতে। আমাকে অফিস থেকে ডেজিগনেট করা হলো না ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি গেলাম সকালবেলা উদয় শঙ্করের বাড়ি, যেখানে এই টালিগঞ্জ বেরোয় উত্তরপ্রদেশ। তো উদয় শঙ্কর বসে আছেন, রবি শঙ্কর বসে আছেন। আমি গিয়ে প্রণাম করলাম। না, রবি শঙ্কর বসে আছেন, রবি শঙ্কর প্রণাম করলাম। উনি আমাকে পাশে বসেন, ছবি আমার এখনো আছে। বসে বললেন হ্যাঁ কি বলবেন, তখন আপনি বলছেন, তখন তো প্রথম পরিচয় হচ্ছে। কি বলবেন বলুন বলুন। আমি আপনি টেপে কাজ করেন, টেপে কবে দরকার? হ্যাঁ, বলে খুব ভালো, এটা দরকার। মানে ইউ মাস্ট কিপ দ্য ওয়ার্ডস ইউ লিসন টু ইনট্যাক্ট।
সেটা ট্রান্সক্রিপশন করলেই হয়। আর হাতে লিখে অনেক কিছু মিস হয়ে যায়। তো এনিওয়ে, এখন যখন এই যন্ত্রগুলো এসে মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। যাই হোক, তারপরে ইয়ে এলেন, কি বলে, ত্রিপুরা ছিল উদয় শঙ্করের এসে রৌদার পিছনে চাপে দিলে রৌদা বলে আমার ইন্টারভিউ করতে এসছে। তখন আমার দিকে এসে আমার পিঠে একটু হাত বুলিয়ে দিয়ে উনি ওখান থেকে, আমি যাই তোমরা কথা বলো বলে উনি চলে গেলেন ওখান থেকে। সে আমার আমাকে দেখা খুব ভালো লেগেছে। তারপরে আমি তো ছেলেবেলাতে তো ওনার নাচ দেখি, মানে তখন স্টেজে দেখতাম ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছে, সেই একদম কাছ থেকে দেখলাম, একটু ভীষণ ভালো লাগলো। এবং ওই অত বিখ্যাত ভাই আর তার দাদা, কি গর্বিত তার ভাই এত বিখ্যাত, সেই উনি খবরের কাগজে বেশি থাকে, হাঁপড়ে পড়ে তার কথা শোনার জন্য। সেটা তার মুখে ভাবে বুঝতে পারলাম। ভাইয়ের প্রতিও ভীষণ ভীষণ ভালোবাসা ছিল। এই দুই ভাই, মানে কি বলবো, আহ আলী আকবর রবিশঙ্কর একটা জিনিস, রবিশঙ্কর উদয় শঙ্কর আর একটা জিনিস, গায়ে গায়ে আসছে, ভীষণ ভালো। আর আর একটা কথা হচ্ছে এখানে হ্যালো তো, হ্যালো, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটা কথা হচ্ছে যে মানে এটা শেষ প্রশ্ন যে এখানে কলকাতায় জর্জ হ্যারিসন রোডে একটা দোকান হ্যাঁ আছে, হেমেন অ্যান্ড কোম্পানি, যেখান থেকে পণ্ডিত রবিশঙ্কর তার মানে গানের বিভিন্ন জিনিসপত্র কিনতেন। তো হ্যাঁ সেটা হ্যাঁ নিয়ে হ্যাঁ। যদি আপনি কিছু বলেন সেই দোকানটার ব্যাপারে, মানে এখন তো সেই দোকানটার সেরকম কোনো মানে অস্তিত্ব থাকলেও উনি মানুষ উনি ভুলে যায়। উনি উনি সারা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন যখন, তখনও কিন্তু ওনার সেটা কলকাতাতেই বাঁধা হতো। এইখানে আমি দেখেছি। আর একটা দোকান ছিল আহ, আহ, রাস ইয়ের রাসবিহারীর মোড়ে, সেখানে একটা দোকান আছে, সেন বাবু বলা হতো। আচ্ছা। কি সেন যেন, পার্সনটা মনে আসছে না। আহ, তিনি বাঁধতেন সেটা, এবং খুব গর্ব করে বলতেন আমি রবিশঙ্করের সেতার বাঁধি, বন্দ্যোপাধ্যায়ের সেতার বাঁধি বলতেন। আর যে কথা তুমি বলছো, এই ইয়েতে হ্যারিসন রোডে, হ্যারিসন রোডে। মহাত্মা গান্ধী রোডে সেখানে একটা দোকান ছিল। সেখান থেকে যন্ত্র কেনা হতো এবং সেখানেই সেগুলো পালিশ করা হতো। তার আহ, ওই এইসব যন্ত্রগুলি উনি নিয়ে যেতেন, কারণ ওই স্ট্যান্ডার্ডের যন্ত্র তো ইউরোপ আমেরিকায় করা সম্ভব না। কারণ হচ্ছে গিয়ে সব দেশে একটা নেটিভ কোয়ালিটি আছে তার যন্ত্রে, তারা কিভাবে সেই সুর বাঁধে, কিভাবে তারগুলো রাখে না রাখে ইত্যাদি, তার পুরো ডিসক্রিপশনটা তাদের কাছে একেবারে ছবির মতো। হুম। মানে স্ট্র্যাডিভ্যারিয়াস, দ্য বেস্ট ভায়োলিন, স্ট্র্যাডিভ্যারিয়াস, সে তো যে কোনো দেশ চাইলে বানানো যাবে না, ওই 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 জার্মানিতে বানাতে হবে। তার কারণ হচ্ছে কি, তার একটা সংস্কৃতিও বহুকাল ধরে এখানে তৈরি হতে হতে আসছে। এই এই দোকানেও সেই ব্যাপার, সেটার সরব ইত্যাদি ইত্যাদি যে যন্ত্রগুলো ওরা বানাতেন, অপূর্ব যন্ত্র। এখনো দোকানটা বোধহয় আছে কি না, হ্যাঁ আছে, হারিয়ে গেছে। আছে, হ্যাঁ আছে, আছে না। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেই যন্ত্রগুলো এখন ওরা তৈরি করে, কিন্তু সেই চলতি আছে। এখন তো রবিশঙ্করও নেই, বন্দ্যোপাধ্যায় নেই, আলিয়া নেই।